আমি স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতি খানিকটা উত্তাপহীন, সমাবেশ করবার কথা ছিল, কিন্তু উচ্চ তাপমাত্রার কারণে প্রধান দুটো দলই তাদের সমাবেশকে স্থগিত করেছে। উপজেলা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি যে এই নির্বাচনে ক্ষমতাসীনরা প্রতীক ছাড়া অংশগ্রহণ করেছে, যদিও প্রতীক নিয়ে নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বা বিধিবিধান তারাই করেছিল। কিন্তু ৭ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এখন প্রতিযোগিতামূলক দেখাবার জন্য তারা এই নির্বাচনে প্রতীক নিয়ে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ। এটা হিতে বিপরীত হতে পারে। অনেকে মনে করেন আখেরে কি হবে সেটা আমাদের দেখবার জন্য অপেক্ষা করতে হবে, কারণ অনেকেই মনে করেন যে ৭ই জানুয়ারি নির্বাচন স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ, দলীয় প্রার্থীদের সুযোগ করে দেবার কারণে দলের মধ্যে এক ধরনের সংঘর্ষ, সংঘর্ষ, মতবিরোধ তীব্র হয়েছে, সেটা হয়তো আরো প্রকট হতে পারে এই উপজেলা নির্বাচনে। আরেকটা প্রসঙ্গ ইতিমধ্যেই বলা হয়েছে, যদিও সেটা পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাচ্ছে না আওয়ামী লীগের মধ্য থেকে, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যেন নির্বাচন না করেন। অনেক ক্ষেত্রেই সেটা লঙ্ঘিত হচ্ছে। কোথাও কোথাও আত্মীয় স্বজনরা এমন অনেক কাজ করছেন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এই সিদ্ধান্তটি কতটা গণতান্ত্রিক সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমার ভাই মন্ত্রী বলে বা এমপি বলে আমি নির্বাচন করতে পারবো না, নির্বাচন করা তো যে কারো অধিকার। আমি মনে করি যে এটা গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ। হ্যাঁ, আপনি কৌশল হিসেবে সেটা নিতে পারেন, কিন্তু সেটা ঘোষণা দিয়ে করতে পারেন কিনা এটা আমার প্রশ্ন। এবং এই প্রশ্ন আমি তুলে রাখলাম যে এটা কি সকল ক্ষেত্রে হয়? আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হয়? আমাদের তো আমি জানি, আমরা সবাই জানি, আপনি জানেন যে প্রভাবশালী নেতা নেত্রীদের বাংলাদেশের রাজনীতিতে তাদের পরিবারের কতজন সদস্য, তাদের এক একজনের পরিবারের সদস্যরা নানান জায়গায় নির্বাচন করেন তো। কাজে এটা আমি ঠিক গণতান্ত্রিক মনে করি না। বরং নির্বাচনকে দলের প্রভাব মুক্ত রাখবার জন্যে, মানে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবার জন্যে, প্রশাসনের প্রভাব মুক্ত রাখবার জন্য যেগুলো করা দরকার ছিল সেদিকে নজরটা দিলে অনেক বেশি ভালো হতো। মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত রাখার চেষ্টা করা উচিত, কিন্তু তাদের পরিবারের সদস্যরা অংশ নিলে কি অসুবিধা, যদি তারা নিতে পারেন। আর যদি চুপে চুপে, তলে তলে তো অনেক কিছুই হয়, চুপে চাপেও যদি তারা তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি যে প্রকাশ্যে সেটা না বলাই ভালো ছিল। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, তারা প্রতীক নিয়ে, তাদের দলীয় প্রতীক নিয়ে বলে অংশ নেবে বলে জানিয়েছে। বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেছে যে 18 জন নেতা সহ 38 জন নেতাকর্মী বিএনপির এই নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও বিএনপি বলেছে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নেবে তাদেরকে তারা বহিষ্কার করবে। বিএনপির দিক থেকে অনেক রকমের লজিক আছে যে নির্বাচনে অংশ নিয়েও তো আসলে লাভ হয় না। অতীতে বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়ে দেখা গেছে তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছে, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো অজুহাত দেখিয়ে তাদের সেই পদ থেকে সরিয়ে দিয়েছে। অনেকে দীর্ঘদিন সেই নির্বাচিত হওয়ার পর থেকে হয়তো তাকে জেলে দীর্ঘ সময় কাটাতে হয়েছে। সো কৌশলগত সিদ্ধান্তের দিক থেকে বিএনপির এটা নিয়ে নানান জনের নানান মত আছে। কেউ মনে করেন তাদের নির্বাচনে যাওয়া উচিত ছিল, কেউ মনে করেন জামাতের, আমরা জানি যে প্রাথমিক জামায়াত ইসলামের নির্বাচনে যাওয়ার একটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন, তাদের অনেকেই প্রার্থী হবেন বলে জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই তারা সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে যেটা বোঝা গেছে যে তারা নির্বাচন করছেন না। এবং জামাতের যে ডিসিপ্লিন, জামাতের রাজনীতি আমি পছন্দ করি কিংবা না করি, সেই জায়গায় তারা সফল হচ্ছে যে তাদের কোনো প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছে না দলীয় সিদ্ধান্ত অমান্য করে। আমরা জানি যে 21 মে থেকে ধাপে ধাপে সারা দেশে 160টি উপজেলায় নির্বাচন হবে এবং দ্বিতীয় ধাপে বিএনপির অন্তত 35 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত তারা থাকবেন কিনা সেটা প্রশ্ন। পত্রপত্রিকা বলছে যে আওয়ামী লীগের যে নির্দেশনা বিএনপি নেতারা যেমন অমান্য করছেন, আওয়ামী লীগও সেভাবেই অমান্য করছেন এবং কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যে কাউকে বিজয়ী না করবার সিদ্ধান্ত, সেটাও কিন্তু পুরোপুরি বাস্তবায়িত অনেক জায়গায় হয়নি। যা জাতীয় সংসদ নির্বাচনে না এই নির্বাচনে হবে বলে মনে হচ্ছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে সেই সম্ভাবনা উপেক্ষা করে ক্ষমতাসীন দলের নেতাদের দলীয় নির্দেশনা না মানবার বিষয়টি এবারই নয়, এর আগে স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগ একই ধরনের হুঁশিয়ারি দিলেও পরে নির্দেশনা উপেক্ষা করে নেতাদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে হয় এবং এটা ট্র্যাডিশন। আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে, উভয় দলের ক্ষেত্রে সেটা হয়। এমনকি তৃণমূলকে দলের সিদ্ধান্ত মানতে বাধ্য করতে আওয়ামী লীগ তাদের সনদে বহিষ্কারের বিধানও সংশোধন করেছে, কিন্তু তাতেও আশানুরূপ ফল মেলেনি। এটা খুবই ডিফিকাল্ট, কারণ ক্ষমতা
বাংলাদেশে মানুষকে যারা রাজনীতির সঙ্গে যুক্ত এমন জায়গায় নিয়ে যাচ্ছে মনে হচ্ছে সব কিছুর মালিক তারা। অর্থ, সম্পদ, বিত্ত, জনগণ, মানে সমস্ত প্রভাব প্রতিপত্তি তাদের। এই জায়গা থেকে কেউ আসলে সরতে চাইছে না। আবার ক্ষমতায় জিত আওয়ামী লীগ এবং খুবই শক্তিশালী দল, প্রশাসনও, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের সঙ্গেই থাকতে চায়, তাদেরকেই রাখতে চায়। কারণ এর বাইরে কারো যদি বিবেক কাজ করে, কারো যদি নীতি কাজ করে, তারাও সেটা করতে চাইবেন না, কারণ তারা ওই ঝুঁকিটা নিতে চান না। বিএনপি এখন পর্যন্ত অগোছালো, দ্বিধাহীন। সেটা ভারতীয় পণ্য বয়কটের সিদ্ধান্তের ক্ষেত্রেও তারা পরিষ্কার করে কিছু বলছে না। জামাতকে বা বিরোধীদের নিয়ে তারা কোন পথে যাবে, সবাইকে এক প্ল্যাটফর্মে আনবে, যুগপথ আন্দোলন করবে, সেটা তারা করতে পারছে না। এবং সাম্প্রতিককালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলোত্তর যে ঘটনা আমরা দেখলাম, সেটাও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে আইনজীবী ফোরাম, বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বহিষ্কার করলো। হ্যাঁ, বিএনপি সুপ্রিম কোর্টের নির্বাচনে বরাবর ভালো ফল করে, কিন্তু সবসময় সবাই জিতে বা তারা খুব ভালো করেন সেটা বলা যাবে না। কিন্তু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আইনজীবীদের মধ্যে তাদের এমন একজন নেতা যিনি যতবার নির্বাচন করেছেন ততবার বিজয়ী হয়েছেন। 6-7 বার বোধহয় সম্পাদকই হয়েছেন, এবার সভাপতি হয়েছেন। কিন্তু তাদের আশা অনুযায়ী হয়তো তারা সেই পরিমাণ সংখ্যায় জিততে পারেননি। মাহবুবউদ্দিন খোকন এবং আরও দুজন জিতেছেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন দলের যুগ্ম মহাসচিব, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এর আগে। আইনজীবী ফোরাম তাকে বহিষ্কার করে ফেলল। এবং যারা বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে আছেন তারা যে জাতীয় পর্যায়ে বা দলের মধ্যে খুব প্রভাবশালী বা তারা যে খুব ত্যাগী, অন্তত ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মতো, সেটা বলা যাবে না। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন কিন্তু 2018 নির্বাচনের সময় হামলার শিকার হয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, কারোর প্রতি অনুরাগও নেই, এবং আমি তো বিএনপি করি না, কখনো করি নাই, ভবিষ্যতেও করব না। যেমন আওয়ামী লীগও করিনি, ভবিষ্যতে করব না। রাজনীতি করবার কোনো আগ্রহ আমার মধ্যে নেই। আমি মনে করি ওটা আমার কাপ অফ টি না। কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমি আমার বিশ্লেষণ তো তুলে ধরতে পারি। এবং আওয়ামী লীগের দুর্বলতাও যেমন আমি তুলে ধরতে চাই, বিএনপির দুর্বলতাও তুলে ধরতে চাই। আমি চাই দুটো দল শুদ্ধ হোক। এই দুটো দল যদি শুদ্ধ হয়, শক্তিশালী হয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। কোনো অবস্থাতেই আওয়ামী লীগ যেমন বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় বা বিএনপি যেমন একসময় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে বলে মনে করেছিল, সেই প্রক্রিয়ায় নয়। কাজেই দুটো দলের মধ্যে যে ভুল ত্রুটি, মাঝে মাঝে সেগুলো আমি তুলে ধরবার চেষ্টা করি। এর মানে এই নয় যে আমি কোনো ব্যক্তিকে সমর্থন করছি, কারো প্রতি আমার বিরাগ আছে, কারো প্রতি অনুরাগ আছে, ব্যাপারটা এরকম নয়। এটা বিএনপির একটা বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়েছে সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের উপর তাদের চড়াও হয়। তারা 10-12-13টি আসনের মধ্যে 3 জনকে যদি তাদের চেয়ারে বসতে না দেন, তাহলে 300 আসনের মধ্যে তারা 6 জন সংসদ সদস্যকে পাঠিয়েছিলেন কেন 2018 নির্বাচনের পরে? এই প্রশ্ন তো তোলাই যায়। আবার মহাসচিবকে পাঠাননি। এগুলো এক ধরনের দ্বিচারিতা, এবং এই দ্বিচারিতা, এই ভ্রান্তি বিলাস থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে, প্রধান দুটো দলকে মুক্ত হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।